দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি RSL জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। আজকে বিএনপির তারুণ্যের সমাবেশ হয়েছে ঢাকায়, বিশাল সমাবেশ, এবং সেখানে স্পষ্ট করে আবারও ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে এমন তাগাদা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তিনি বলেছেন যারা দেশ পরিচালনায় এখন আছেন তারা যদি সামনের দেশ পরিচালনায় আরও থাকতে চান তাদেরকে রাজনীতিতে আসার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশ পরিচালনায় আসতে বলেছেন। অন্যদিকে জাপান সফরে প্রধান উপদেষ্টা বলেছেন আগামী জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, পরিস্থিতি যেমনই হোক না কেন। এ বিষয় নিয়ে মূলত আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে তিনজন অতিথি আছে, পরিচয় করে দিই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি, আছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সঙ্গে ভার্চুয়ালি আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। তিনজনকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। মীর হেলাল উদ্দিন, প্রথমে একটু জানতে চাই, একটি সাধারণ মানুষেরই চাওয়া, সেটি হচ্ছে যে নির্বাচনের একটা টাইম ফ্রেমই দেওয়া হয়েছে ডিসেম্বর থেকে জুন, তারপরেও কেন আসলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে? বিএনপি কেন খুব হার্ডলি চাচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন? ধন্যবাদ আপনাকে, সাথে সহ আলোচক যারা আছেন ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, সাথে দর্শকদেরও। দেখেন, ডিসেম্বরে নির্বাচন চাওয়া এটা কি এক বছরের আগে নাকি এক বছরের পরে? তত্ত্বাবধায়ক সরকার গঠন করার অলমোস্ট 10 মাস পার হয়ে গেছে। বিএনপি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের, সরি। তো এই 10 মাসে বিএনপির কিন্তু যতক্ষণ থেকে তারা সেটেল হয়েছে তারপরের থেকে একটা কথাই কিন্তু বলে আসছে, এখানে কিন্তু বিএনপি যে কথা শিফট করেছে তা না, কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি যে প্রধান উপদেষ্টার বক্তব্য শিফট হচ্ছে। কারণ আমি ওনার টুইটার এক্স যেটা হ্যান্ডেল, ফার্স্ট টুইট হলো ডিসেম্বরের নির্বাচন, 15 মিনিট পরে ডিসেম্বর থেকে জুন। সো আর আমার কথা হচ্ছে একবারই শিফট হয়েছে। হ্যাঁ, একবারই শিফট হয়েছে। তো শিফটের কারণটা ঠিক বুঝি নেই। তারপর থেকে তো ডিসেম্বর থেকে জুনই বলছে না, স্পেসিফিক আমার কথা হচ্ছে এতদিন তো কনফিউশন থাকার কথা না, এতদিন তো কোনো কনফিউশন রাখারও দরকার নেই। স্পেসিফিকলি বলে দেবে যে এই ডেটে নির্বাচনটা হচ্ছে। নির্বাচন তো বাংলাদেশে দিতেই হবে, তো এখানে ডেটটা ঘোষণা করলে কি ধরনের অসুবিধা হয়? আর বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাইলে এটা তো কোনো অপরাধ না। বিএনপি যখন ডিসেম্বরে নির্বাচন চাচ্ছে, বিএনপিকে কনসিকুয়েন্স না চিন্তা করে চাচ্ছে? বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি, নিশ্চয়ই যখন আমরা কোনো কিছু একটা প্লেস করছি, এটা গুড অ্যান্ড ব্যাড দোনোটা কনসিকুয়েন্স তো আমাদের নিতে হবে। যারা অন্যান্য রাজনৈতিক দল যদি ইলেকশনে যায় তাহলে তারা গিয়ে বলবে বিএনপি খুব তাড়াহুড়া করছে, ডিসেম্বরে করছে, মানুষকে এটা বলবে, মানুষ এটা রিজেক্ট করতে পারে। এই জন্য আমাদেরকে তো আমরা তো পলিটিক্যাল কনসিকুয়েন্সটা মাথায় নিয়েই তো আমরা এটা চাচ্ছি, এবং এটা চাওয়াতে আমি দোষের কিছু তো দেখি না। একটা রাজনৈতিক দল নির্বাচন চাইতেই পারে। অন্তর্বর্তীকালীন সরকার কেন ডেট ডিক্লেয়ার করছে না বা কেন স্পষ্ট করছে না, এটা আমার কাছে পরিষ্কার না। না, যেটা হচ্ছে যে যেটা আপনারা কি আশ্বস্ত না যে জুনের মধ্যেই নির্বাচন হবে না? ধরেন এই সরকার যদি জুন পর্যন্ত থাকে, জুনের মধ্যে যদি নির্বাচন দিয়ে যায়, সেক্ষেত্রে কি বিএনপির আপত্তি থাকবে? না, আমরা আমাদের দাবি জানিয়েছি এবং আমরা বলেছি নির্বাচন ডিসেম্বরে হওয়া লাগবে। এখন এটার পরিবর্তে ওনার সরকারের কি রেসপন্স আসে, অন্তর্বর্তীকালীন সরকারের কি রেসপন্স আসে, এটার উপর বেস করে আমরা আমাদের নেক্সট প্রোগ্রামস আমরা মাঠে আনার চেষ্টা করবো, যেটা হবে দেখা যাবে। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি খুব মানে বডি ল্যাঙ্গুয়েজটা অন্য দিনের তুলনায় আরেকটু হার্ড মনে হচ্ছে। সেটা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, আবারও বলছি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, নির্বাচন নিয়ে টালবাহানা চলছে। না, এটা তো আমি স্পষ্ট করলাম, আমাদের পজিশন খুবই ক্লিয়ার, এবং এই পজিশনটা আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে স্ট্যান্ড নিয়েছে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত, এটা আমাদের পলিটিক্যাল কনসিকুয়েন্স চিন্তা করেই আমরা নিয়েছি। ভালো হতে পারে, খারাপ হতে পারে, মানুষ ডিসাইড করবে। আলটিমেটলি তো ইট উড গো ডাউন টু পিপল। মানুষ তো নির্বাচিত করবে, অনির্বাচিত সরকার তো যুগ যুগ ধরে এই দেশে এটা চালাতে পারবে না। যেটা উনি আরেকটা সুন্দর কথা বলেছেন, এটা আমি একটু অ্যাড করে নেই। আমরা বিভিন্ন সংস্কারের কথা বলি, বিএনপি ওয়াজ দ্য ফার্স্ট পার্টি টু প্রপোজ দিস রিফর্মস যখন আমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, নট আফটার 5th অগস্ট। 5th অগস্টের আগেও যখন ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা ক্ষমতায় ছিল, আমরা যখন নির্যাতিত নিপীড়িত হচ্ছিলাম, আমরা কিন্তু তখন থেকেই এই রিফর্মগুলো নিয়ে কাজ করছি এবং রিফর্মগুলো প্রপোজ করেছি 2023-এ অল অ্যাডভার্সিটিজের মধ্যে। তো বিএনপি রিফর্ম চায় না, এই কথাটা হলো খুবই হালকা পলিটিক্যাল রেটরিক। এক সেকেন্ড, উনি আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে আসলে কাগজে কলমে কি লেখা থাকে আর আমরা মনস্তাত্ত্বিকভাবে কি চিন্তা করছি, দুটো ডিফারেন্ট থিং। আমার কাগজে লেখা আছে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, আমাদের কনস্টিটিউশনে কিন্তু সব প্রভিশনই আছে, আমার নাগরিক হিসেবে আমার অধিকার সংরক্ষণ কিভাবে করতে হবে, কিন্তু শেখ হাসিনা কিছুই মানে নাই।
এটা কিন্তু তার ব্যক্তিগত সমস্যা, তার মনস্তাত্ত্বিক সমস্যা। জি, এখন মনস্তাত্ত্বিক সমস্যাকে আপনি তো কিভাবে রিফর্ম করবেন? আপনি যদি নিজে পার্সোনালি রিফর্ম না হন, ইউ ওয়ন্ট বি এবল টু রিফর্ম। রিফর্ম ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এটা যুগ যুগ ধরে যতদিন বাংলাদেশ থাকবে ততদিনই রিফর্ম। অনেক ধন্যবাদ বক্তব্য পুরস্কার স্যার। অর্থ স্যার, বিএনপির এই ডিসেম্বরেই নির্বাচন চাওকে আপনি আসলে কিভাবে দেখেন? এক, আর 2 নম্বর হচ্ছে যে আজকে প্রধান উপদেষ্টাও বলেছেন যে যে কোনো পরিস্থিতিতেই আসলে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। আপনাকে ধন্যবাদ এবং হেলাল ভাইকে শুভেচ্ছা। বিএনপির এটা তো পুরনো অবস্থান, যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে তারা আরেকটু হার্ডলাইনে গেছে। ডিসেম্বরেই, এতদিন তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছিল, আজকে বলেছে ডিসেম্বরেই হতে হবে, এরকম হচ্ছে ভাষা। অন্যদিকে প্রধান উপদেষ্টা সহ সরকার কনসিস্টেন্টলি বলে গেছে, আমি কোনো এর মধ্যে কোনো হেরফের দেখি নাই, যে জুনের মধ্যে নির্বাচন হবে। এখন জুনের মধ্যে মানে ডিসেম্বরে হবে না, এটা কিন্তু পয়েন্ট না। ডিসেম্বরেও হতে পারে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, যে কোনো সময় হতে পারে। কিন্তু তার আগে এই যে কিছুদিন আগে যে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছিল, প্রধান উপদেষ্টা পদত্যাগের গুঞ্জন শোনা গেল, তখন একটা কথা এসেছিল যে তিনি বলছেন যে আমি, মানে আপনি ওনার জায়গাটা চিন্তা করে দেখেন, ওনার যে বৈশ্বিক গ্রহণযোগ্যতা এবং সারা পৃথিবী যেভাবে বাংলাদেশের এই ডেমোক্রেটিক ট্রানজিশনটি থেকে তাকিয়ে আছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এটার একেবারে ফ্রন্ট লাইনে উনি লিড করছেন। জি, সো ওনার বক্তব্যটা হচ্ছে যে আমি যেন তেন একটা নির্বাচনের, আমার ঘাড়ে শোয়ার হয়ে একটা নির্বাচন হবে যেন তেন, এটা আমি চাই না। আমি চাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন এবার হবে। ঠিক আছে, এটা হচ্ছে ওনার পয়েন্ট। এখন উনি বলছেন যে এই যে পুলিশ প্রশাসন, এই যে জনপ্রশাসন, তাদের তো লম্বা অনেক প্রায় 15 বছর, মানে 2008-এর পরে ধরতে গেলে 2008-এর নির্বাচন নিয়েও আজকাল অনেক কথা উঠছে, তবু ওটাকে যদি বাদও দিই, মানে লম্বা সময় ধরে কি স্থানীয় সরকার নির্বাচন কি জাতীয় নির্বাচন, তাদের একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার কোনো হিস্ট্রি নাই। জি, সুতরাং তারা যদি ব্যালট বাক্স কেউ ছিনতাই করতে চায়, যদি ব্যালট বাক্স, যেটা বাংলাদেশের নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটে, এটা প্রোটেক্ট করার মতো যথেষ্ট ক্যাপাবিলিটি তাদের আছে কিনা। ফলে উনি এইটা নিয়ে কনসার্ন এবং উনি এই জিনিসগুলো ঠিক করতে চাচ্ছেন। পুলিশ, জনপ্রশাসন সহ অন্যান্য সংস্কার এগুলো করবেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের কথাবার্তা হচ্ছে। সেকেন্ড ফেজের আলোচনা এই জুনের প্রথম সপ্তাহে শুরু হবে এবং তার মধ্য দিয়ে কতটুকু সংস্কার হবে, জুলাইয়ে একটা চার্টার হবে। আমি যেটা বুঝতে পারি, এবং সর্বশেষ 2 দিন আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সাহেব উনি যে রিপোর্টটা দিলেন প্রথম পর্বে আলোচনার, সেখানে ওনারা বলেছেন যে ওনারা জুলাই মাসে জুলাই চার্টার করতে চান। এবং আমার ধারণা জুলাই চার্টারটা তো হবে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে, সেখানে বিএনপিও সিগনেটারিজ থাকবে, অন্যান্য সবাই। তখন আসলে বোঝা যাবে যে ইলেকশনটা কোন টাইমে। এমন হচ্ছে যে ডিসেম্বরেও হতে পারে, কিন্তু এই জুলাই চার্টারটা হওয়ার আগে, ধরুন আজকে এটা আমি খুব মানে আমি আশা করেছিলাম যে আজকে এত বড় একটা সমাবেশ বিএনপির, সেখান থেকে জুলাই চার্টার নিয়ে অন্তত একটা কথা হবে যে আমরা জুলাই চার্টারটা চাই, সরকার দ্রুত যে সমস্ত বিষয় ঐক্যমত হয়ে গেছে সেগুলোতে দ্রুত ঐক্যমত হয়ে জুলাই চার্টারটা করে ফেলবে, এবং তারপরে এই সংস্কারটা কীভাবে বাস্তবায়ন হবে, এখন কতটুকু বাস্তবায়ন হবে, আর পরের ইলেক্টেড গভর্নমেন্ট এসে কতটুকু বাস্তবায়ন করবে, সেই বিষয়ে ঐক্যমত হয়ে আমরা ইলেকশনে চলে যাব। এই কথাটাও যদি আসতো বিএনপির পক্ষ থেকে, তবু কিন্তু একটা তৈরি হতো যে বিএনপি এখন যে সংস্কারের যে আলোচনাটা চলছে, যে পত্রপত্রিকার আপনি যদি গত 2-3 দিনের রিপোর্ট দেখেন, প্রধান পত্রপত্রিকা প্রথম আলো, সমকাল, সেখানে কিন্তু দেখা যাচ্ছে ফান্ডামেন্টাল যে রিফর্মগুলো 8-10টা পয়েন্টে কিন্তু এখন আটকে গেছে। অন্যান্য সকল রিফর্মে সবাই মোটামুটি বলছে যে আমরা একমত, কিন্তু সেগুলো হচ্ছে উপরি রিফর্ম। মূলত যে জায়গাগুলোতে প্রধান গোড়া, মানে আমাদের ক্ষমতা কাঠামোর যে একটা এক ব্যক্তিতান্ত্রিক, এবং এই ঐক্যমত্য কমিশনও বলেছে আমরা একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা অর্জন করতে চাই। তো সেইখানে ধরেন আপনি বললেন যে আমি দুদকের সমস্ত সংস্কারে একমত, কিন্তু দুদকের প্রধানকে কে নিয়োগ দেবে? দ্যাটস দি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। সো আপনি ওইটাতে একমত হলেন না, আপনি বললেন যে না, এটা প্রধানমন্ত্রীর হাতেই থাকতে হবে বা নির্বাহী বিভাগের হাতে থাকতে হবে। তাহলে কিন্তু এই যে আমাদের স্টেট ইনস্টিটিউশনসগুলো যে সরকারের বা সরকারি দলের হয়ে কাজ করে বা করতে বাধ্য হয়, সেই জায়গাতেই আমরা থাকলাম। এখান থেকে বের করে নিয়ে আসার কথা হচ্ছে। তো ওই ফান্ডামেন্টাল রিফর্মগুলোতে এখনও আপনি যদি অবস্থানগুলো দেখেন, ইভেন যারা বিএনপির মিত্র শক্তি, লম্বা সময় ধরে বিএনপির সাথে আন্দোলনে ছিল, তারাও কিন্তু বিএনপি পজিশনের সাথে একমত হচ্ছে না, মানে তারা মোর ক্লোজ টু ঐক্যমত্য কমিশন এবং আদার্স। এখানে এইটাই হচ্ছে মূল সমস্যা। এই গিটটাই আগে ছুটাতে হবে এবং এই জুলাই চার্টারটা হতে হবে ঐক্যমত্য ভিত্তিতে। ধরেন এটা তো আসলে ঐক্যমত্য ভিত্তিতে হবে, এবং প্রধানমন্ত্রী স্পেসিফিক্যালি বলেছিলেন, লাইনটা মনে আছে আমার, যে আসলে খুব বেশি জোরাজুরি নাই, সব ঐক্যমত যেগুলো তো হবে সেগুলোই আসলে রিফর্ম হবে। রাইট, হ্যাঁ, জনগণ আসলে ডিসাইড করবে কাকে ভোট দিবে দেবে না, সেটা একটা বিষয়। আমি একটু জানতে চাই যে এটা কি ধরেন যে বিএনপির পক্ষ থেকে যে লাইনটা আসছে ডিসেম্বরেই নির্বাচন, এটা কি একটা প্রেশার হিসেবে দেখছেন নাকি হতেই হবে মনে হচ্ছে? আরেকটু
প্রেশার তো অনেক দিন ধরেই বিএনপি দিয়ে যাচ্ছে। এখন যেটা তারা চাপে রাখার কৌশল, কিছুদিন আগে চাপে রাখার কৌশল হতে পারে, কিন্তু কিছুদিন আগেও তারা সংবাদ সম্মেলন করে, সম্ভবত 2 দিন আগে, সেখানে বলেছেন যে ডিসেম্বরের পরে নির্বাচন হলে আমরা সহযোগিতা করব না, এরকম মানে সরকারকে সহযোগিতা করব না। তাদের ছাত্র দলের সভাপতি তিনি বলেছেন যে আমরা দরকার হলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলনে যাব। তো এই জিনিসগুলোতে মনে হয় যে বিএনপি একটা খুবই অনড় অবস্থানে আছে, ডিসেম্বর ইলেকশন হতেই হবে, আদারওয়াইজ দেশে, এর আগে একবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে পারে ডিসেম্বরের পর ইলেকশন হলে, ঠিক আছে। এই ধরনের তাতে বোঝা যায় যে বিএনপি ডিসেম্বরের ইলেকশনের ব্যাপারে অ্যাডামেন্ট বা এটা এখানেই থাকবে। কিন্তু এইটা একটু ক্ষতিকর পজিশন আমার কাছে অন্তত মনে হয়। অন্যান্য দলের সবার সাথে আলোচনা করে, সেটা নতুন দল থেকে শুরু করে তাদের সাথে যারা লম্বা সময় ধরে মানে একটা মিত্র শক্তি হিসেবে ছিল, মাঠে ছিল, জামায়াত ইসলামী সহ সরকার, সবাই মিলে আসলে যদি একটু এদিক সেদিকও হয়, জুনের প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে একদিনও পার হবে না জুনের পরে, এবং এটা উনি দেখুন আজকে জাপানের ওখানে গিয়ে বলে আসছেন। তো এতগুলো এবং জাতিসংঘের মহাসচিবকে পাশে রেখে উনি এটা বলেছেন। তো আমার কাছে মনে হয় না যে এর কোনো ব্যত্যয় ঘটতে যাচ্ছে। কিন্তু বিএনপি, আমি জানি না যে তাদের একটা অনিশ্চয়তা তারা কেন দেখতে পাচ্ছে, বা ডিসেম্বরের ব্যাপারেই তারা যতটা জোর দিচ্ছে, তাতে করে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে দেশে আবার একটা এই প্রশ্নে একটা মানে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। সেটা হয়তো আমাদের কারোর জন্যই ভালো হবে না, বরং আমাদের প্রত্যেকেরই একটু একটু নিজের জায়গাটা ছাড় দেওয়া উচিত। বিএনপি যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তাহলে তাকে বলতে হবে যে এই যে ফান্ডামেন্টাল যে রিফর্মগুলো, এগুলো আপনি তো এটা বললে এখন আর হবে না যে আমি নির্বাচিত হয়ে এসে তারপর এগুলো সংস্কার করব। এখন এটা প্রশ্নে আপনার পজিশন কি? সকল দল চাচ্ছে এটা এখন রিফর্ম হোক, দ্রুত সংস্কার কথা তো বিএনপির পক্ষ থেকে আসছে। ধরেন আজকের বক্তব্য হয়তো এরকম নাই, কিন্তু প্রতিদিন এই বিষয় নিয়ে কথা হচ্ছে। আমি একটু ডক্টর ইমতিয়াজ আহমেদ আমাদের সঙ্গে জমে যুক্ত। ইমতিয়াজ আহমেদ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ইমতিয়াজ আহমেদ, বাংলাদেশের নির্বাচন নিয়ে তো একরকম ধরেন অনড় অবস্থা, মুখোমুখি অবস্থা দেখা যাচ্ছে এনসিপি, বিএনপি, অন্তর্বর্তী সরকার, এবং প্রতিনিয়ত আসলে সম্পর্ক মনে হচ্ছে একটু ফাটল ধরছে, যে ঐক্যবদ্ধ আমরা ছিলাম। বাংলাদেশের নির্বাচন আসলে ধরেন আমাদের ভূ রাজনীতি, একই সঙ্গে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ বলে একটু আপনার দৃষ্টিতে দেখতে চাই আসলে। ধন্যবাদ। কয়েকটা জিনিস আসলে খেয়াল রাখা দরকার। নির্বাচনের প্রয়োজনীয়তা হচ্ছে এই কারণে যেহেতু তার সাথে আবার ইনভেস্টমেন্টের একটা বড় সম্পর্ক আছে। একাধিক দেশ ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, তারা প্রস্তুতি নিয়েছে, কমিটমেন্টও করেছে, কিন্তু যখনই 1-to-1 বসা হয় তখনই তারা বলে যে আমরা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করব। এর একটা বড় কারণ হলো যে ব্যবসায়ীরা, সেটা ব্যক্তি ব্যবসায়ী হোক বা রাষ্ট্রীয় ব্যবসায়ী হোক বা প্রাতিষ্ঠানিক ব্যবসায়ী হোক, তারা সবচেয়ে কনজারভেটিভ একটা ফোর্স হয়, কারণ তাদের তো ক্যাপিটাল। তারা একটা জিনিসই চায়, বা যদি 3টা জিনিসও যদি চায়, 3টা জিনিসই হলো স্টেবিলিটি, স্টেবিলিটি, স্টেবিলিটি। তারা এর বাইরে কিছু চায় না। এর কারণ হচ্ছে যে তার তো মূলধন, সে দেখতে চায় স্টেবিলিটিটা কি। এখন স্টেবিলিটি যেই শব্দের কাঠামো, সেটা হলো একটা নির্বাচিত সরকার থাকলে তারা মনে করে একটা স্টেবল, কারণ তারা তখন বুঝতে পারে যে এটা 4 বছর বা 5 বছর ক্ষমতায় থাকবে, এবং সেই হিসাবে কাজ যে ইনভেস্টমেন্ট করবে সেটা রিটার্নটা যে দরকার সেই রিটার্নটা পাবে। সেই জায়গায় আমার মনে হয় অ্যাটেনশনটা দেওয়া দরকার, মানে ইকোনমিটা, মানে এর সাথে নির্বাচন কোনো সন্দেহ নেই। জুলাইয়ের ঘটনা থেকে শুরু করে তারপরে যে স্যাক্রিফাইস হয়েছে সবগুলো লিঙ্ক আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে ইকোনমি, অর্থনীতিটা জড়িত নির্বাচনের সাথে। এখন আমি যত দেরি করব তত কিন্তু আমার ইনভেস্টমেন্ট দেরি হবে, এবং যত আমি ইনভেস্টমেন্ট আমার দেরি হবে, মনে রাখতে হবে পৃথিবী, আমি কিন্তু একটা বিশ্বায়নের মধ্যে আছি। তাতে হবে এই যে একাধিক দেশ কিন্তু তখন ওই লুফে নিবে সেই ইনভেস্টমেন্ট বা ইনভেস্টরদের। তো ওই জায়গায় খেয়াল রাখা দরকার। এবং যেটা আমার মনে হয় হেলাল সাহেব বলা শুরু করেছিলেন যে পলিটিক্যাল পার্টি হিসাবে এটা স্বাভাবিক, একটা পলিটিক্যাল পার্টি তো নির্বাচন চাইবি বা ক্ষমতায় যেতে চাইবে। আমি এটাই যদি বলি, সেখানে আমি মনে করি না যে পার্থক্য আছে পলিটিক্যাল পার্টির সাথে, এমনকি ডিসেম্বর না জুন সেখানেও পার্থক্য নেই। যেখানে আমার মনে হয় সংখ্যাটা দাঁড়াচ্ছে সেটা হলো যেহেতু রোড ম্যাপটা নেই, এখন পর্যন্ত রোড ম্যাপটা নেই। যদি রোড ম্যাপটা থাকতো যে হ্যাঁ এই হলো রোড ম্যাপ, এখান থেকে শুরু হবে, এখান থেকে ইলেকশনের জিনিসটা শুরু হবে, এখান থেকে নমিনেশনের ব্যাপারটা শুরু হবে ইত্যাদি, এই রোড ম্যাপটা যদি দেওয়া হয়। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, জুন ইজ নট অ্যান আইডিয়াল মাস নির্বাচনের, এটা খেয়াল রাখতে হবে। আমাদের যত নির্বাচন সবসময় কিন্তু শীতকালে নির্বাচন হয়, মানে টানলে হয়তো ফেব্রুয়ারি টানা যায়,
কিন্তু মনে রাখতে হবে যে নির্বাচনের শীতকালীন এই কারণ যেহেতু ঝড় বৃষ্টি বন্যা হবেই, মানে বাংলাদেশে বন্যা হবে না এটা তো সম্ভব, কারণ এটা আমরা বন্যা কেন্দ্রিক একটা ওয়াটার সেন্ট্রিক একটা দেশ, নদীমাতৃক বলাই হয়, নদীমাতৃক দেশ, সেখানে বন্যা হবেই। এবং সমস্যা হলো যে সেটা ছোট বন্যা না বড় বন্যা সেটা দেখা দরকার এবং কিভাবে সামলানো যায় বন্যাটাকে। কিন্তু ওই সময়ে জুন স্বাভাবিকভাবে বন্যার মাস না, সরি নির্বাচনের সময় না, কারণ ওটা একটা কি বলা হয় অনেক ধরনের তো আমার মনে হচ্ছে রোড ম্যাপটা দিলে আজকের যে দ্বিমত হচ্ছে বা সেটা আর থাকবে না। আমার মনে হয় রোড ম্যাপটার উপরে গুরুত্ব দিলেই আজকের যে মনে হচ্ছে যে দ্বিমত, আমার মনে হয় না খুব একটা বড় দ্বিমত, কারণ জুন মাসও তো বিশাল সময় না, কিন্তু জুন মাসে নির্বাচন হওয়ার কোনো আমার মনে হয় না সম্ভব কোনোভাবেই। যার জন্য যদি রোড ম্যাপটা দেওয়া যায় যে হ্যাঁ ঠিক আছে ডিসেম্বরে না অ্যাটলিস্ট জানুয়ারিতে নাহলে ফেব্রুয়ারিতে এই তারিখগুলোর মধ্যে, তাহলে আমার মনে হয় আজকের যে আলোচনাটা হচ্ছে সেখান থেকে হয়তো নতুন ধরনের আলোচনা আমরা একেবারে পরিষ্কার। একটা ছোট বিরতির সময় হচ্ছে, বিরতির পরে ফিরছি হেলালুদ্দিন আপনার কাছে। দর্শক ছোট্টটা বিরতিতে যাচ্ছি, গণতন্ত্রের কিছুক্ষণের মধ্যে ফিরবো, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক আবারও স্বাগত গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম নির্বাচনের টালবাহানা এই বিষয় নিয়ে, কথাটি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এক বিষয় নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার মীর হেলালুদ্দিন, আছেন সরোয়ার তুষার, একই সঙ্গে ভার্চুয়ালি আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। মীর হেলালুদ্দিন, আরেকটা খুব যে বিষয় নিয়ে আসলে আলোচনা সমালোচনা হচ্ছিল বিশেষ করে ইসরাক ইস্যুতে, সেখানে আজকেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা বক্তৃতার একটা অংশ জুড়ে এই বিষয়টি ছিল। সেখানে তিনি বলেছেন যে আমরা ফ্যাসিবাদের মনোভাব আসলে দেখা যাচ্ছে এই ইস্যুতে, সেটা স্পষ্ট হয়েছে। কতটুকু সংস্কার হবে না হবে সেটি আসলে এর মাধ্যমে বোঝা যায়। ইসরাক ইস্যু তো ধরেন আজকেও আসিফের একটা স্ট্যাটাস দেখলাম, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়ার, তিনি যেটি বলছেন যে দিস ম্যাটার ইজ স্টিল জুডিশিয়াল কেস। সো মানে এটিকে ইঙ্গিত করে মেবিনি বলেছেন, তো এটা তো এখন আদালতের বিচারাধীন। তাই অর্ডারটা কি স্টে হয়েছে? না। আচ্ছা, আসিফ সাহেব আদালতের বিষয়ে বলছেন, কিন্তু আদালতের আদেশ হচ্ছে ওনার শপথের ব্যবস্থা করা, ওটা এখনো আপিল হয়েছে। আপিল হোক, আপিল হলে ধরেন আমার জামিন হলো, জামিনের বিরুদ্ধে আপিল হলো, কিন্তু আমার জামিনটি স্থগিত হয় না, তাহলে লিগ্যাল পজিশন কি? জামিনে আছি, চাইলে আমি জেল থেকে বেরোতে পারি, তাই তো? তো আমার প্রশ্ন আরেক জায়গায়, আমাদের চিটংয়ে একটা মেয়র ইলেকশন হয়েছিল অনেক আগে, ওটা রায় হয়েছে, ওটা কোনো আপিলও হয় নাই, কিচ্ছু হয়নি, তারা এটাকে করতে দিয়েছে। তখন হাসান আরিফ সাহেব ছিল আমাদের, উনি ছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা। জি জি জি। তো সেম প্যাটার্নে সেম কেসে সেম জিনিস ইশরাকেরটা হলো, হোয়াট হ্যাপেন্ড? তো এইসব কাজ আসলে আওয়ামী লীগ আগে করেছে। আইন মন্ত্রণালয় থেকে যেটা বলা হচ্ছে, আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইসি তড়িঘড়ি করে আইন মন্ত্রণালয়ের মতামতের দরকার নেই তো এখানে, কোর্টের আদেশের পরে। তাহলে আপনি বলতে চাচ্ছেন উনি একদিকে ইসির গেজেটের আগের কথা বলছেন? না 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 না, রায় তো সবার আগে হয়েছে। জি জি। তাহলে একটা রায়ের ব্যাপারে আপনি একটা এক্সিকিউটিভের কাছে ওপিনিয়ন চাইতে পারেন একটা আদালতের রায়ের বিরুদ্ধে? এটা কন্টেম্প্ট অফ কোর্ট না? আমি বুঝে বলতে পারছি কথাটা? কোর্টের রায় হয়েছে, আপিল হবে, আপনি একটা ডেপুটি সেক্রেটারি অথবা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কাছে এটার জন্য ভেটিংয়ে পাঠাবেন? তাহলে বিচারককে কি করলেন আপনি? ভাই কথাবার্তা আসলে আমরা লুকায় টুকায় বলি, তো এটা খোলাখুলি বলি, আপনি এটা পারেন না তো। ওনার সাথে ইশরাকের কি হয়েছে এটা ওনার ইশরাকের পার্সোনাল ব্যাপার, বাট উনি এখন যে পদটাতে আছেন এটা কিন্তু রাষ্ট্রীয় পদ, এটা রাষ্ট্রের, ওনার রাষ্ট্রের পক্ষে কাজ করতে হবে। যখন শুধুই এইগুলো নিয়ে ইস্যু হচ্ছে এবং এখনো ওর অর্ডার স্টে হওয়ার না পরও 7 দিন হয়ে যাচ্ছে, তাকে শপথ পড়ানো হয় নাই, অফকোর্স আমার এটাতে আমি এগ্রি ফিল করব, অফকোর্স আমি এটাতে ফিল করবো আমি ডিসক্রিমিনেটেড হচ্ছি, এখানে দোষের কিছু নাই। And I am on the right and they are on the wrong. They should apologize for this. বলতেছে আইনের বিষয় আছে, আরে ভাই আইনে স্টে হয় নাই, কিছু হয় নাই, আপনি কিসের আইনের বিষয় বলেন? তাহলে ফার্স্ট কোর্টে আপনি কেন এটা ওপিনিয়নের জন্য পাঠালেন? আপনি পাঠাতে পারেন নাকি? আপনি একটা আদালতের রায়কে আপনি একটা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির কাছে নির্বাহী, আপনারা এখন বলছেন যে এইটা অ্যাপয়েন্টমেন্ট কে দিবে, ওইটা অ্যাপয়েন্টমেন্ট কে দিবে, সো আর ইউ নট কন্ট্রাডিক্টিং ইউরসেলফ? জি, একটু মতামত দিন স্যার। তো স্যার এই জায়গাটা একটু শুনতে চাই, এই জায়গাটা কি ধরেন মানে আমি একটা মানে আলাপ করছিলাম নিউজ রুমে, যে বিষয়টা হচ্ছে বাংলাদেশ তো একেবারে শতভাগ আইনের শাসনের দেশ না, এই জায়গাটা কি একটু বাড়াবাড়ি হচ্ছে কোনোভাবে মনে হয় আপনার? না, বাড়াবাড়ি তো একদিক থেকে বলতে গেলে যিনি এই অবৈধ নির্বাচনের প্রথম আপিলটা কি ছিল ওনার, আওয়ামী লীগ আমলে মামলাটা তিনি করেছিলেন যে এটা একটা অবৈধ নির্বাচন, এবং তারপরে
এই আইন অনুযায়ী আমি যতটুকু খোঁজ নিয়েছি 30 দিনের মধ্যে আপনি আরজি চেঞ্জ করতে পারবেন। উনি 5 বছর পরে আরজি চেঞ্জ করেছেন, সে করে বলেছেন যে আমাকে মেয়র, মানে আমি এটার মেয়র, এই ইলেকশনে আমি মেয়র হতে চাই, এবং আরজিটা করেছেন তৃতীয় ব্যক্তি দ্বারা, যিনি আবার এটা কি বলে, এটাকে পাওয়ার অফ অ্যাটর্নি প্রাপ্ত না। ঠিক আছে, এরকম অনেকগুলো গুরুতর অসঙ্গতি এই মামলার মধ্যে আছে। তবু এই মামলার ওই হাইকোর্টের রায় এসেছে আজকে, আমি যতটুকু দেখলাম প্রধান বিচারপতি তিনি বলেছেন যে নির্বাচন কমিশনকে আসতে হবে, মানে নির্বাচন কমিশন তো পক্ষভুক্ত, এবং নির্বাচন কমিশনেরও তো এখানে ভূমিকা খুবই রহস্যজনক। তারা তো এর পক্ষ, তারা এটা আপিল করে নাই, মানে তারা তো বিবাদী হিসেবে আপিল করার কথা, আপিল করলে কি মানে তাপসের পক্ষে আপিল করবে, বিষয়টা এরকম? সেটা নির্বাচন কমিশন তো পক্ষ হিসেবে তারা তাদের কাজটা করবে। হ্যাঁ, তারা তো কমিশন তারা বলবে, বা তাহলে কি বিষয়টা হচ্ছে যে ফজলুল হক তাপসের পক্ষে তো না, তাদের স্টেটমেন্ট থাকবে না, তারা কি সরাসরি গেজেট করে দিতে পারে? মানে তারা তো অন্তত বলবে যে নিয়ম তো গেজেট করে দেওয়া হবে। আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি এখানে মনে হয় লটা আপনি একটু কনফিউজ, আমি একটু ক্লিয়ার করে দেই। আদালতের রায়ে যদি কোনো ভুল থেকে থাকে, যেটা আপনি পয়েন্ট আউট করলেন, এটা আমার আপনার বিষয় না, কিন্তু এটা আদালতের বিষয়, এটা আপিল হবে, আপিলে বিষয়গুলো দেখবে। যেটার জন্য রিটটা করা হয়েছিল, রিটটা খারিজ করে দিয়েছে, তার মানে হচ্ছে এখন পজিশন হচ্ছে ওকে আপনার শপথ পড়াতে বাধ্য, কিন্তু পড়াচ্ছেন না। আপনারা বারবার এই কথাগুলো পাবলিক ডোমেইন থেকে বলছেন, যেটা আদালতের বিষয়, আদালতের রায়ের বিরুদ্ধে ইউ আর গিভিং ইউর ওপিনিয়ন। আপনার ওপিনিয়ন দেওয়ার রাইট আছে লিগ্যাল ওয়েতে, যে ওইটার বিরুদ্ধে আপিল করে। এখন আমরা যখন বারবার এটা বলছি, জনগণ যখন রায় আসলো তখন আপিল করতে পারতো, যতদিন সময় ছিল। আরেকটা বললো 30 মাস পরে। এখন আইনের ভাষায় যদি বলে কন্ডেনেশন অফ পিটিশন দিয়ে আমি এটা কোর্টকে রাজি করতে পারলেই তো এটা আমার অ্যালাউ হবে। এটা প্রভিশনটা আমাদের সিভিল লতে আছে, সিভিল লতে এই প্রভিশনটা আছে যে আমি যদি ডিলে হয়, এখন আমার ডিলে করে 100 গ্রাউন্ড আছে, ওর বিরুদ্ধে 100-র উপরে মামলা আছে, ও জেলে ছিল, আওয়ামী লীগের দুঃশাসন ছিল, আইনের শাসন ছিল না, আমি তখন করতে পারি না, আমি এখন করেছি। আমার প্রশ্ন হচ্ছে সেম ঘটনা ডক্টর শাহাদাতের কেসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে হয়েছে, যেটা সরকার কোনো স্টেপই নেয় নাই এবং তাকে শপথ পড়িয়েছে। তখন উপদেষ্টা ছিল অ্যাডভোকেট হাসান আরিফ সাহেব, আমাদের সাবেক অ্যাটর্নি জেনারেল, মরহুমনি মারা গেছে। এখন আসিফ সাহেবের সময় এই সমস্যাটা কেন হচ্ছে? জি স্যার, এই জায়গাটা কি ধরেন মানে এই ইস্যুটা ধরেই কি বিএনপির সঙ্গে এনসিপি, বিএনপির সঙ্গে যে এই যে ধরেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, এই ইস্যু দিয়ে বেশি শুরু হচ্ছে বলে মনে হয়? এই ইস্যু একটা কারণ, কিন্তু আমি তো এই সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো সমস্যা দেখি না। এখন বিএনপি এটা নিয়ে আন্দোলনে, মানে ইশরাক সাহেব এটা নিয়ে আন্দোলনে নেমেছেন, এবং বিএনপির এটাতে সমর্থন আছে, এটা তারা প্রকাশ্যেই বলেছে। এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, একটা দলের তো নানা ধরনের রাজনীতি থাকবে। কিন্তু এই মেয়র ইস্যুতে যেটা সবচেয়ে আইন ইত্যাদি আমরা বলতে পারি, কিন্তু এরকম একটা অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়াটা, এটা খুবই একটা বাজে দৃষ্টান্ত তৈরি হচ্ছে। তাহলে আপনারা তো চিটংয়ে দিয়েছেন না, সেম গভর্নমেন্ট, এখনো ইউনূস সাহেব হেড অফ গভর্নমেন্ট আছে, এখন সেম উপদেষ্টা আছে, সেটা সরকার উত্তর দেবে। আমি আমার জায়গা থেকে মনে করি যে এটার অন্তত ইশরাক ভাইকে আমরা যেভাবে চিনি, এবং তিনি ধরেন এখন যদি নির্বাচন হয়, যখনই নির্বাচন হোক, সিটি কর্পোরেশন নির্বাচন, উনিই জিতবেন, মানে মোস্ট লাইকলি। হ্যাঁ, তো এইটা হলে ভালো হতো। উনি যেভাবে এটার জন্য প্রায় ঢাকা শহরকে 7 দিন অচল করে রাখলেন, এটা মানে অন্তত জনগণ, এটা আমি অন্তত যা পাবলিক পারসেপশন দেখেছি, এটাতে পছন্দ করেনি। সবাই বলেছে যে আপনাকে আমরা জনগণের মেয়র মনে করি, আপনি নির্বাচনে জিতে আসেন, এটাই ভালো হতো। পাশাপাশি হচ্ছে এই সরকার আসার পরে 19 আগস্ট আপনার সম্ভবত সমস্ত সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল, ঠিক আছে? এবং যতটুকু আমি শুনতে পেরেছি যে এর মধ্য দিয়ে এই যে আগে যে এই অমীমাংসিত মামলাগুলো, এটা কিন্তু আর অপ্রাসঙ্গিক হয়ে যায়, ঠিক আছে? তবু তারপর এটাকে আবার টেনে আনা হয়েছে। এনিওয়ে, এখন সরকারের সাথে বিএনপির অনেকগুলো ইস্যুতেই একটা মানে দূরত্ব তৈরি হচ্ছে। তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে, যেহেতু বিএনপির প্রধান দাবিটা হচ্ছে নির্বাচন, এবং নির্বাচনের ইস্যুতে সরকারেরও খুব স্পষ্ট অবস্থান আছে, বিএনপির খুব স্পষ্ট অবস্থান আছে। বিএনপি তার জায়গা থেকে সরছে না। এখন একটা মানে কথাবার্তা হতে হবে, মানে কথাবার্তা হয়ে একটা মিনিমাম জায়গায় আসতে হবে। এবং লাস্ট যে বৈঠক হলো, হ্যাঁ, সেই জায়গায় তো যতটুকু আমরা বুঝলাম, বিএনপি সেখানে তো কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। হ্যাঁ, বিএনপি একটা রোডম্যাপ দিলে অসুবিধা কি সরকারের? মানে এই সরকার থেকে যদি একটা রোডম্যাপ দেওয়া হয়, না রোডম্যাপ দেখুন, সরকার কিছু বাধা দেখেন সরকার চায় না, রোডম্যাপ তো হবে, আরো স্পষ্ট রোডম্যাপ হবে। আমি মনে করি জুলাই চার্টারের মধ্যে দিয়ে, জুলাই চার্টারটা এই জুলাই মাসে করবে সরকার বলেছে। তখন আপনি যখন চার্টারটা হয়ে যাবে এবং আপনি জানেন যে এই বিষয়ে সবাই ঐক্যমত্যে এসছে, তখন আপনি বলতে পারবেন যে অমুক মাসে ইলেকশন, ঠিক আছে? এবং তারপর তফসিল ঘোষণার আগে আপনি ডেটও জেনে যাবেন। কিন্তু এখনই জুলাই চার্টারের আগে যখন নির্বাচনটাকে, আমি একটা জিনিস আমি মনে করি যে রোডম্যাপ কিন্তু একটা আমরা ধারণা করতে পারি যে এই হলো ধাপ, আগে জুলাই চার্টার হবে, তারপর তার মধ্যে দিয়ে ইলেকশনে আমরা যাব, যেটা আমরা ধারণা করতে পারছি। এটা সরকারের পক্ষ থেকে ভারবালি বললে অসুবিধা কোথায়? সরকার বলবে, সরকার তো এখন পর্যন্ত বলেছে জুনের কথা। এখন এটা যখন জুলাই চার্টার হবে, তখন হয়তো আরো স্পষ্ট করে মাসের কথাটা বলবে। সেটা বললেও তো হয় যে হ্যাঁ জুলাইটা হওয়ার পরে, না, জুলাই চার্টারের মধ্য দিয়ে, জুলাই চার্টারই হবে আগামী ইলেকশনের ভিত্তি, এটা প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন। এখন বিএনপি এটাতে কনভিন্সড নাই হতে পারে, এটা তাদের দলীয় অবস্থান।
আমার কাছে একটা জিনিস মনে হয় যে বিএনপি যেহেতু 5 আগস্টের পর থেকেই মানে প্রায় 2-3 দিন পর থেকেই নির্বাচনের দাবি জানানো শুরু করেছে, সম্ভবত 7 আগস্ট তাদের যে একটা সমাবেশ ছিল তখন থেকেই তারা নির্বাচনের দাবিটি জানাচ্ছে। এটাই তাদের সেন্ট্রাল পলিটিক্স আফটার এ পোস্ট আপরাইজিং। ফলে যদি তারা কনভিন্সড হয় যে নির্বাচনের একটা অস্পষ্ট হলেও একটা টাইম ফ্রেম গিভেন, তাহলে তো তাদের আর এই মুহূর্তে দাবি থাকে না। এই কারণে তাদের রাজনীতিটাই হচ্ছে এখন নির্বাচন কেন্দ্রিক, হুইচ ইজ অ্যাবসলিউটলি ফাইন, এটা রাজনৈতিক দল হিসেবে তারা করতেই পারে। এই কারণেই তারা নির্বাচনের টাইম যতক্ষণ পর্যন্ত মাস যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা বলতে থাকবে যে আমরা নির্বাচনের ডেডলাইন পাইনি এবং নির্বাচনের অনিশ্চয়তা আছে। কারণ আদারওয়াইজ যদি তারা কনভিন্সড হয়ে যায় তখন তারা কি দাবি জানাবে সেই প্রশ্নটা থাকে। অনেক ধন্যবাদ। ইমতিয়াজ আহমেদ, একটু নিশ্চয়ই শুনতে পাচ্ছেন একটা ছোট্ট প্রশ্ন, সেটি হচ্ছে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা স্লোগান দিয়েছেন একেবারে বক্তব্য শেষ মুহূর্তে, সেখানে যেটি তিনি বলছেন যে দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ। কি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এর মধ্য দিয়ে মনে হয়? না, এটা তো সবসময় একটা সমস্যা থেকে গেছে আমাদের রাজনীতির মধ্যে। সরকার হয় দিল্লি কেন্দ্রিক হয়, না হলে পাকিস্তান কেন্দ্রিক হয়। আমরা বাংলাদেশ কেন্দ্রিক সরকার করতে পারিনি, মানে বলতে গেলে বড় আকারে, কম বেশি হয়তো এখানে থাকতে পারে। এটা সমস্যা রয়েই গেছে। এটা কিছুটা মনস্তাত্ত্বিক ব্যাপার এবং অনেক সময় আমরা ব্যালেন্স করতে চাই, যেটা আমি অনেকবার বলেছি যে পৃথিবী বিশ্বায়নের মধ্যে চলে যাচ্ছে। প্রচণ্ড জিও পলিটিক্সটা পরিবর্তন হয়ে গেছে। আগের যে জিও পলিটিক্স আর এখনকার জিও পলিটিক্স এক না। এখন অনেক জিও পলিটিক্সের মধ্যে কনফ্লিক্টের চেয়ে কোঅপারেশন আছে, কারণ যেহেতু একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড চলে যাচ্ছে। এখন পৃথিবী কখনো এই মাল্টিপোলার ওয়ার্ল্ড দেখেনি, এই প্রথমবার পুরো বিশ্ব জুড়ে মাল্টিপোলার কিন্তু এই প্রথমবার হচ্ছে। সেটাও একটা প্রশ্ন হতে পারে, যেহেতু পুরো বিশ্ব জুড়ে মাল্টিপোলার হচ্ছে কিভাবে আমি ইন্টারঅ্যাক্ট করব সেটা হয়তো জানা নেই। যার জন্য ওই এখনো বিংশ শতাব্দী বা ঊনবিংশ শতাব্দীর যে চিন্তা ভাবনা যে আমাকে এর হতে হবে, নাহলে এর সাথে ওকে ব্যালেন্স করতে হবে, এই চিন্তাটা আমি কখনো ঘরের দিকে তাকাচ্ছি না। এবং এটা বারবার আমি বহুবারই বলেছি, যতদিন আমি আমার দুপা বাংলাদেশে থাকতে হবে, এই দুপা বাংলাদেশে না থাকলে সম্ভব না কিন্তু পরিবর্তন করা। বাংলাদেশের যে বাস্তবতা, তাতে করে ধরেন এই পন্থীর ঊর্ধ্বে উঠতে পারবে মানে দলগুলো বলি, কিংবা সরকার যে সরকার গঠিত হবে সামনে? প্রচন্ডভাবে প্রয়োজন উঠে আসা এর থেকে। কারণ হচ্ছে আমি যেটা বললাম, আমি একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে যাচ্ছি এবং এই মাল্টিপোলার কিন্তু ফ্লুইড মাল্টিপোলার, এটা কিন্তু রিজিড মাল্টিপোলার না। আগে যতগুলো পোলার হয়েছে, বাইপোলার হোক বা ইউনিপোলার হোক, সেগুলো সব রিজিড ছিল, হয় ইউ আর উইথ মি নট আর ইউ আর এগেনস্ট মি। কিন্তু এবার কিন্তু মাল্টিপোলারটা প্রচন্ড ফ্লুইড মাল্টিপোলার, কারণ ওই এক একটা পোলারের আবার অন্য পোলারের সাথে সম্পর্ক আছে। তো আমি বাংলাদেশে যেহেতু আমার কি বলা হয় পৃথিবীর 7th বা 8ম লার্জেস্ট কান্ট্রি, ওটা আমরা ভুলে যাই, এটা বিশাল একটা দেশ, কিন্তু সেই বিশাল একটা দেশ সে কখনো একটা দিকে ঝুঁকে থাকতে পারবে না, থাকা প্রশ্নই উঠছে না, তার অর্থনীতি কিন্তু অ্যালাউ করবে না। যার জন্য আমার মনে হয় আমাদের পেশাদারিত্ব এবং কিভাবে মাল্টিপোলার এই বহুমাত্রিক কাঠামোর মধ্যে কিভাবে আমি সম্পর্ক রাখতে পারি এটা তৈরি করা, কিন্তু সেই জায়গায় আমরা এখনো আমি মনে করি যে অনেকভাবেই পিছিয়ে আছি। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতির পর ফিরছি। দর্শক, ছোট্ট বিরতির সময় হয়েছে, আবারও গণতন্ত্র কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের বিরতির পর। দর্শক, আবারও স্বাগত RSL গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। মীর হেলালুদ্দিন, সামনের দিনের রাজনীতিটা আসলে কেমন দেখছেন আপনি? খুব বেশি সংঘাতপূর্ণ অবস্থাকে দেখছেন? ধরেন একটা ধারণা করা হচ্ছে যে এই নির্বাচনের দাবিতে সামনে বিএনপি আন্দোলন হবে, শুধু রাজধানী কেন্দ্রিক না, সারা বাংলাদেশেই কোনো অস্থিরতা হওয়ার শঙ্কা দেখেন? না, আমরা তো এই যে প্রত্যেকটা বিভাগীয় শহরে তো আমরা তারুণ্যের সমাবেশ করে এসেছি। আজকে যেটা ঢাকায় শেষ হলো, কোনো সংঘাতপূর্ণ কোনো কর্মসূচিতে এখনো বিএনপি জানে। ইভেন ইশরাক যে 8 দিনের কর্মসূচি করছিল, এটাও কোনো সংঘাত এখানে হয়নি। দুর্ভোগ তো হয়েছে, দুর্ভোগ রাজনৈতিক কর্মকাণ্ডে কিছুটা দুর্ভোগ হয়, যে জন্য আমরা ক্ষমা চেয়ে নেই। কিন্তু আমাদের দেশে তো আর ইটস নট এ নিউ কালচার যে আমাদের জমায়েতগুলো যদি আসে, এগুলো কিছু যাতায়াতে কিছু অসুবিধা হয়। তা আমি সংঘাত দেখছি না। আমার মনে হয় যে এনসিপির সঙ্গে যে মুখোমুখি একরকম বাস্তবতা বিভিন্ন ইস্যুতে আর কি, অন্তর্বর্তী সরকারের সঙ্গে একরকম সম্পর্কে দূরত্ব। রাজনীতিতে ধরেন দূরত্ব বা সম্পর্ক ভালো খারাপ এটা কোনোটাই খুব পার্মানেন্ট না। ইটস ভেরি ডাইনামিক। আমি যদি বলি, যেমন উনি কিছুক্ষণ আগে বললেন কমিশনের কিছু রিপোর্ট নিয়ে একটা রিপোর্ট করেছে সমকাল। আই ডোন্ট এগ্রি উইথ দিস রিপোর্ট। আমার মনে হয় এই রিপোর্টটা উনি যে করেছে তার কাছে আসলে ইনফরমেশনগুলো নাই। কারণ বলেছে যে 2বারের বেশি প্রধানমন্ত্রী এখানে ক্রস দিয়ে রাখছে বিএনপি। আরে আমরা তো আমাদের প্রস্তাবে বলছি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। তারপরে বলেছে একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে যদি চায়।
হতে পারবে না যদি আমার পার্টি চায়, বাট কনজিকিউটিভ 2 বারের পর আর প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতা ভারসাম্যের ব্যাপারে স্পেসিফিকলি আমাদের ধারা আছে, এটা তো ক্রস দিয়ে রেখেছে। তো এগুলো না, উনি বলেছেন জুলাই চার্টারের পরে একটা নির্বাচনের ডেডলাইন বা রোডম্যাপ দিবে। ধরেন বিএনপি, একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, বিএনপি জুলাই চার্টারে সাইন করলো না, তাহলে কি নির্বাচন হবে না? হবে। তখন যারা জুলাই চার্টারে সাইন করেছে তারা এটা বিএনপির বিরুদ্ধে ইউজ করবে, তাই তো? কিন্তু ইলেকশন তো হবে। তা আমার মনে হয় যে নির্বাচনী রোডম্যাপের সাথে অন্য কোনো কিছুর কিন্তু কোনো সম্পর্ক নাই। এই সম্পর্কটা করতে গিয়ে একটা ডিমান্ড বলি আর এক্সপেকটেশনের জায়গা বলি, সংস্কারের একটা বড় ডিমান্ডের জায়গা আছে। সংস্কারের জায়গাতে তো আমরা বারবার বলছি যে এটাতে আমরা যেগুলো যৌক্তিক সংস্কার এই সরকারের করা দরকার, সব সংস্কার এই সরকার কি করে যেতে পারবে? এই বিচারগুলো কাগজে কলমে হতে পারে, কাগজে কলমে জুলাই চার্টারের জায়গাটা না এগ্রি ডিসএগ্রি তো ইউ ক্যানট ফোর্স মি টু এগ্রি অন এনিথিং, ইউ ক্যান হোল্ড ইট এগেইনস্ট মি। আবারও বলছি, ওনারা সবগুলোতে রাজি হয়েছে, আমরা 5টাতে রাজি হই নাই। তাহলে আপনারা ইলেকশনের সময় মাঠে গিয়ে বলবেন যে দেখো বিএনপি কিন্তু এই 5টাতে রাজি হয় নাই, এটা আমার বিরুদ্ধে যাবে। তা আমি তো এটা রিস্ক নিতে রাজি, আপনাদের এটাতে আমাকে প্রিভেন্ট করতে হবে কেন? মানে সামনে আপনি স্বস্তিকর পরিস্থিতি না আমি দেখছি। তবে আরেকটা কথা আমি বলি নাই, উনি জনপ্রশাসনের কথা বললেন। আমি কয়দিন আগে দেখলাম কিছু সচিব মনে হয় দায়িত্ব পেয়েছে নতুন। এখন বিভিন্ন ওই বৈষম্য বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছাত্র নেতা এবং ওনাদের দলের কিছু পোস্টেড নেতা আলহামদুলিল্লাহ ভারপ্রাপ্ত অমুক মন্ত্রণালয়ের সচিব। এটা কেন? মানে সচিবালয়ে কে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পেল, অন্তর্বর্তীকালীন সচিবের দায়িত্ব পেল? এই ছাত্র নেতারা বা সাবেক এখন যারা ওনারা আলহামদুলিল্লাহ কেন লিখবে? এগুলোতেই কি হচ্ছে জানে না, বিএনপির সাথে এমন একটা বিএনপির ধারণা জন্মাচ্ছে যে গভর্নমেন্ট আসলে স্পেসিফিকলি একটা পার্টিকে পেট্রোনাইজ করে কিছু একটা করতে চাচ্ছে। এটা তো সমস্যা নাই। আমাদের দাবিটা হচ্ছে রিজাইন করেন, রাজনৈতিক ওনারা যেভাবে মাঠে আছে ওইভাবে থাকেন, তারপরে আমরা মাঠের মধ্যে যে যতটুকু মানুষকে কনভিন্স করে ইলেকশন করতে পারি। অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে একেবারে আজকে দুজন গুরুত্বপূর্ণ নেতা দুটি স্টেটমেন্ট দিয়েছেন, বক্তব্য দিয়েছেন। একটা হচ্ছে যে সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পছন্দ হয়েছে মির্জা আব্বাস। সালাউদ্দিন আহমেদ বলেছেন সরকার পদত্যাগ নিয়ে নাটক করেছে, আমরা আসলে পদত্যাগ চাইনি, চেয়েছিলাম রোডম্যাপ। তারেক রহমান বলেছেন যে যদি কেউ দীর্ঘায়িত করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, তাহলে নির্বাচন করতে হবে ক্ষমতা ছেড়ে দিয়ে। প্রথম যেটা মির্জা আব্বাস সাহেব যেটা বলেছেন যে এই সরকারকে উনি আওয়ামী লীগের চেয়েও খারাপ হিসেবে দেখিয়েছেন এবং বলেছেন যে আমরা কিছু পাই নাই এই সরকারের কাছ থেকে এবং আগাগোড়া পছন্দ হয়ে গেছে। আমি মনে করি যেটা ওভার স্টেটমেন্ট এবং আপনি খেয়াল করে নিশ্চয়ই মনে আছে 5 অগাস্টে প্রথম যে সিদ্ধান্তটা হয়েছে শেখ হাসিনার পতনের পরে ক্যান্টনমেন্টের সকল রাজনৈতিক দল সহ, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে বিভিন্ন মামলার ক্ষেত্রে 21 অগাস্ট সহ গুরুত্বপূর্ণ যে মামলাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু রায় আসছে। এবং এখন বিএনপি যে মাত্রায় রাজনীতি করতে পারছে, আমরাও করছি, কিন্তু বিএনপি যে মাত্রায় এই যে সারা দেশে তারুণ্যের সমাবেশ হচ্ছে, ঢাকায় হচ্ছে, এই পরিবেশটা এবং এই যে আজকে ঢাকায় যে সমাবেশ, এটা আওয়ামী লীগ আমলে কুড ইউ ইমাজিন আপনার ওই 22 সালের 10 ডিসেম্বরে একটা সমাবেশের ভেন্যু নিয়ে যে ধরনের জলঘোলা করেছিল আওয়ামী লীগ, সেই গোলাপবাগে পাঠিয়ে দিচ্ছিল। ফলে এই সরকারের অনেক সমালোচনা থাকতে পারে, আমরাও করি। আর বিএনপি যেহেতু নির্বাচন কেন্দ্রিক একটা পজিশন আছে, সেখান থেকেও বিএনপি অনেক সমালোচনা করবে। কিন্তু আওয়ামী লীগের চেয়ে বেশি সমস্যাজনক এবং এই সরকার ঔপনিবেশিক এই ধরনের শব্দ ব্যবহার করা, আমি মনে করি যে এটা একটু মানে ওনার জায়গা থেকে বলার, উনি একজন দায়িত্বশীল নেতা এবং বড় নেতা, একজন শীর্ষস্থানীয় নেতা, উনি এটা বলতে পারেন না। এটা দলের, আমি মনে করি বিএনপির জন্য এটা ক্ষতিকর হচ্ছে এই ধরনের বক্তব্য, কারণ জনগণ এই ধরনের বক্তব্যগুলো গ্রহণ করছে না। এর বাইরে সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, না একেবারেই এটা নাটক ছিল না, খুব সিরিয়াস কন্ডিশনে চলে গেছে এবং আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগের কথা চিন্তা করছিলেন যে এইভাবে যদি আমাকে কাজ করতে না দেয়, উনি কিন্তু খুব কড়া এই ধরনের কড়া স্টেটমেন্ট। আমরা একটা সমালোচনা হচ্ছিল যে নাহিদ ইসলামের কাছ থেকে কেন মানুষ জানতে পারবে। নাহিদ ইসলাম গুঞ্জন শুনে তারপরে গেছেন উপদেষ্টা পরিষদে প্রথম অনির্ধারিত মিটিংয়েই, কিন্তু তিনি নির্ধারিত মিটিংয়ের পরে তিনি প্রথম এই কথাটা বলেন এবং এই গুঞ্জন শোনার পরে সেখানে যাওয়া হয় এবং তিনি পদত্যাগ করার পরে এই যে যখন এই পরিস্থিতিটা সামাল দেওয়া হলো, মোটামুটি সব দল গেল, যে স্টেটমেন্টটা প্রধান উপদেষ্টা করেছেন, এই ধরনের কড়া স্টেটমেন্ট আমরা আগে প্রধান উপদেষ্টার কাছ থেকে পাইনি। তিনি কিন্তু বলেছেন যে পরাজিত শক্তির, এবং এই সমস্ত ঘটনা আসলে ঘটছিল আওয়ামী লীগের ব্যান হওয়ার পরে, মানে ওয়ান আফটার ওয়ান। এই কারণেই উনি এই জিনিসগুলো বলছেন যে আমাকে যদি জিম্মি করে রাখে, আমি যদি কাজ করতে না পারি, তাহলে আমি কেন থাকবো। এখান থেকে এই ঘটনাগুলো ঘটেছে। আর আরেকটা আপনি শেষ বোধহয় কি বললেন, আমি ক্ষমতা ছেড়ে এসে রাজনীতি করার কথা বলছেন, যদি কেউ থাকতে চায়। অ্যাবসলিউটলি, কেউ পলিটিক্যাল পার্টি করলে তো তাকে অবশ্যই সে সরকারি পদ থেকে করতে পারবে না, এটা নিয়ে আমাদের কোনো নীতিগত দ্বিমত নাই, ঠিক আছে। কিন্তু এইখানে তাহলে একটা প্রশ্ন আছে, আমরা যখন বলছি যে রাজনৈতিক দল এবং মানে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন না, তাহলে তো বিএনপির এটাতে ঐক্যমতে আসা উচিত, এটা একমত হওয়া উচিত, তাই না? যে না তুষার ভাই, এখানে আপনার একটা আমার মনে হয় মিসকনসেপশন হচ্ছে।
এখন যে সরকার, এটা ইলেক্টেড সরকার না। রাইট, না আমি বলছি আমার যদি পার্টি আমাকে, জনগণ যদি আমাকে এটাতে আমার ইলেক্টেড কোনো করে, দ্বিমত নাই, আমি যদি অবশ্যই। আমার পার্টি ফোরামে আমি গণতান্ত্রিকভাবে আমি বলি আমার পার্টির চেয়ারম্যানই হবে প্রধানমন্ত্রী, এটাতে তো কোনো অবৈধ কাজ না, বা এটা মানুষের হেরে করে, এটা তো আমাদের পলিটিক্যাল পার্টিতে আসতে চায়, সে এটা নিয়ে তিনি যে বক্তব্য দিচ্ছেন এটা আমার খুব বড় দ্বিমত নাই। আমি বলেছি যে ওইখানে যে আলোচনা আসছে ওটা তো একমত হওয়া ডক্টর ইমতিয়াজ আহমেদ, এই অন্তর্বর্তী সরকারের কাছে আপনারা একটা প্রত্যাশার জায়গাটা একটু জানতে চাই, এখন যে রাজনৈতিক বাস্তবতা দেখছেন। না, একটা জিনিস হলো নির্বাচন তো করতে হবে, আজকে না হয় কালকে না হয় পরশু, কারণ অনির্বাচিত সরকার হিসেবে, যেটা আমি বললাম, এর সাথে অর্থনীতি জড়িত, এর সাথে বিশ্বায়ন জড়িত, সেই জায়গাটা স্পষ্ট, মানে এটা না বোঝার কোনো কারণ নেই। এবং অলরেডি আমরা জানি যে 10 মাসে ইনভেস্টমেন্টের কি অবস্থা সেটাও ভালো করে আমরা জানি। তো আমার কথা হচ্ছে যে ওই যেটা বললাম যে নির্বাচিত সরকার হলে ভোট হলে ঠিক হয়ে যাবে, যতক্ষণ নির্বাচন করতে হবে যত তাড়াতাড়ি, যে রোড ম্যাপটা যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে এখন যে গ্যাপটা দেখা যাচ্ছে সেটা আমার মনে হয় কমে আসবে, যদি রোড ম্যাপটা যদি সামনে নিয়ে আসে। জি জি, অনেক ধন্যবাদ ব্যারিস্টার মেহেল উদ্দিন স্যার, স্যার, ডক্টর ইমতিয়াজ আহমেদ, তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের গণতন্ত্র। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।